স্মার্টফোন জগতে ওয়ান অফ দ্য বেস্ট ইউআই সম্পর্কে যদি কথা ওঠে তাহলে স্যামসাং এর সর্বপ্রথমেই থাকবে। যদি লিস্টটা টপ 1 না হয়, যদি টপ 3 কিংবা টপ 5 হতো, তাহলে সেকেন্ড পজিশনে আমরা অবশ্যই নাথিং ফোনকে দেখতে পেতাম। তবে এক এক পিপলের এক এক রকম পছন্দ হতে পারে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে নাথিং এ আপনার সেকেন্ডেই থাকবে। কারণ তারাও কিন্তু নাথিং ফোন অনেক ভালো একটা স্টক অ্যান্ড্রয়েড কিংবা ভালো ইউআই দিয়ে থাকে, যেখানে বাগবাল্লুকের দেখা খুবই কম দেখা মিলে। ইভেন তারা প্রাইস হিসেবেও কিন্তু একটা ব্যালেন্স স্পেসিফিকেশন অফার করে থাকে আমাদেরকে। তারই উদাহরণ আপনি নাথিং ফোন 3 কে ধরতে পারেন, যেটা রিসেন্টলি লঞ্চ হলো। হ্যাঁ, নাথিং ফোন এরা কিন্তু কিছুটা নতুনত্ব নিয়ে আসতে চায় এদের স্মার্টফোন গুলোতে, যেখানে অন্যান্য স্মার্টফোন গুলো তাদের ডিজাইনের সে একটা ট্রেন্ডই ফলো করে আসে। তবে নাথিং এর ক্ষেত্রে এসে কিছুটা নতুনত্ব আমরা দেখতে পাই। এখানেও কিন্তু আমরা ট্রান্সপারেন্ট একটা ব্যাগ দেখতে পাবো, যেখানে ব্যাগে দেখতে পারবো তিনটা কিন্তু আপনার স্ট্রিপ লাইট। আর এগুলোর কাজ কিন্তু আপনারা ভালো মতো জানেন, এগুলি নিয়ে আর কথা বাড়ালাম না। স্মার্টফোনটিকে সাইড থেকে দেখলে অবশ্যই পাওয়ার বাটনের নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন, যেটা অকওয়ার্ড পজিশনে দেওয়া হয়েছে, কারণ পাওয়ার অফ অন বাটনের নিচে এটা প্লেসমেন্ট করেছে। মিন্স অনেক সময় পাওয়ার অফ অন বাটনটা ইউজ করতে গেলে এটাতে ক্লিক করে যাবে। তবে এই বাটনটাও মোটামুটি কাজের বলবো। আপনি স্ক্রিনশট নিতে পারবেন এটি দ্বারা, ম্যানেজার এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটিকে ব্যবহার করতে পারেন। তবে এটা যদি আমার নিজের মতন কাস্টমাইজেশন করতে দিত তাহলে মোর দেন বেটার হতো। যেটি সম্পূর্ণ ভর করা হয়েছে 201 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু যথেষ্ট ব্যালেন্সে রাখার চেষ্টা করেছে। তবে হ্যাঁ, উপরের দিক দিয়ে স্মার্টফোনটা হালকা একটু ভারী মনে হতে পারে আপনার। তার সাথে IP64 এর রেটিং মেবি কেন আমরা আরেকটু বেটার কিছু আশা করেছিলাম। হ্যাঁ, তবে ব্যাটারিটা সে আগের 5000 mAh দেওয়া হয়েছে, যেখানে আমরা এই প্রাইস পয়েন্ট অন্যান্য যেসব ব্র্যান্ডগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহার করে কিন্তু আরো বড় বড় ব্যাটারি দিচ্ছে। সেদিক বিবেচনা করলে স্মার্টফোনটি ব্যাটারিটা কিছুটা পিছিয়ে থাকবে আমার মতে। যেটিকে চার্জ করার জন্য একটি 50 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে, তবে ওইটা আপনাকে আলাদা সেপারেটলি করে বাই করতে হবে। তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি নাথিং এর অরিজিনাল চার্জার নেন তাহলে কিছুটা আপনার কস্ট করতে পারে। আর ব্যাটারি লাইফও টাইনে টুনে আপনাকে SOT 8 ঘন্টার মতন দিয়ে যাবে। আর নর্মালি ইউজে কিন্তু টাইনে টুনে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। যেহেতু স্মার্টফোনটি চিপসেটটি 4nm বেস্ট পাওয়ার এফিশিয়েন্ট বলবো, তার সাথে ডিসপ্লেটিও অ্যামোলেড, যার ফোন দিয়ে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড প্যানেল। তবে নেটফ্লিক্সে আপনি সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিওগুলি দেখতে পারবেন, HDR এর কোনো ভিডিও দেখতে পারবেন না ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট থাকা সত্ত্বেও। তো আমি আশা করছি যে এটা ইন ফিউচার আপনার আপডেট দিয়ে অবশ্যই অ্যাভেলেবেল করতে পারবে। তবে সেই বিষয়টা আমি আপাতত শিওর না। ডিসপ্লে তো তারও রয়েছে PWM ডেমিং ফিউচারের সুবিধা, তার সাথে 3000 নিটসের পিক ব্রাইটনেস। তবে এটা আপনার পিক, এটা আপনার কাজে আসবে না। তবে যেটা HBM দেওয়া হবে সেটা আপনার মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতনই। তবে ডিসপ্লে চেইন এরিয়াটুকু কিংবা বেজেল এরিয়াটুকুতে এসে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড মনে হবে আপনার, কারণ সিমেট্রিক্যাল রাখতে গিয়ে তারা কিন্তু একটু মোটাই দিয়ে ফেলেছে। তার সাথে পাঞ্চ হোলটিও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু বড় মনে হতে পারে আপনার। এখানে কিন্তু তারা পারলে একটু ছোট পাঞ্চ হোল দিলে ভালো হতো আমার মতে। ডিসপ্লে কালার ক্যালিব্রেশন কিন্তু তারা অনেকটাই নিউট্রাল রাখার চেষ্টা করেছে, খুব বেশি পাঞ্চিও না, আবার খুব বেশি বুস্টেডও না, আবার খুব বেশি পপ টাইপেরও না। মূলত ডিসপ্লেটিকে কিন্তু তারা তাদের মতনই রিপ্রেজেন্ট করতে চেয়েছে। তবে আপনারা যারা অ্যামোলেড ডিসপ্লে ইউজার রয়েছেন আর কি, তারা যদি স্মার্টফোনটি নেন আপনাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু মিস অ্যামোলেড হওয়ার সত্ত্বেও তেমন কালারফুল একটি ডিসপ্লে না। নাথিং কিন্তু ডিসপ্লেটিকে অনেকটাই নিউট্রাল রাখার চেষ্টা করেছে। তবে ডিসপ্লেতে যদি আপনার পান্ডা গ্লাসের প্রোটেকশনটা না দিয়ে কর্নিং গোরিলা গ্লাসের কোনো প্রোটেকশন ইউজ করলে মোর দেন বেটার হতো। এই তো গেল ডিসপ্লে সেকশন। ইউআই নিয়ে কিছু বলা যায়, কারণ ওয়ান অফ দ্য বেস্ট ইউআই বলে কথা। অ্যান্ড্রয়েড 15 এর সাথে রানকৃত ডিভাইসটি ব্যাক এন্ডে থাকছে নাথিং OS 3.1, যেখানে আপনি ইউআই নিয়ে যদি কথা বলে আপনাকে 3 বছরের মেজর আপডেট এবং 6 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটা তারা দিয়ে দিবে। আর ইউআই প্রসঙ্গে বললে কিন্তু এখানে বাগবাল্লুকের দেখা খুবই কম পাওয়া যায়, আসলে একদমই না বললেই চলে। তার সাথে 4nm বেস স্ন্যাপড্রাগনের 7s Gen 3 চিপসেটটি মোটামুটি আপনার ডে টু যে সব মাল্টিটাস্কিং বলো কিংবা টুকটাক লেভেল গেমিং করো, টুকটাক বলতে ক্যাজুয়াল টাইপের যদি হাই এন্ড গেমগুলো প্লে করে থাকেন, আর হাই এন্ড গেম যেমন পাবজির মতন গেম আপনি সর্বোচ্চ 90 FPS রেখে প্লে করতে পারবেন। তবে তার মানে এই না যে আপনাকে সবসময় আপনাকে 90 FPS শো করবে, এখানে FPSটা আপনার উঠানামাও করবে। তবে ফোকাসটা যদি গেমিং এ থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটাকে অ্যাভয়েড করে আর কিছু টাকা বাড়িয়ে কিন্তু অন্যান্য যেসব স্মার্টফোন রয়েছে সেগুলো নিতে। সেখানে আপনি রিয়েলমি বলুন, রেডমি বলুন, আদার্স যে ভিভো বা অনেক গেমিং কিন্তু স্মার্টফোন রয়েছে। তবে এটি দ্বারা একদমই গেমিং করা যাবে না তা না, যদি ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন তাহলে ঠিক আছে। আদার্স যে 2D কিংবা লো গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে স্মার্টফোনটি চিপসেটটি, কারণ এতে আন্তত স্কোরে কিন্তু অলমোস্ট রেজাল্ট এসেছে 7.5 থেকে 8 লাখের কাছাকাছি। ফর হিটিং ইস্যু এখানে কিন্তু আমরা প্রিভিয়াস জেনারেশনের তুলনায় আপনার 40% লার্জার ভেপার কুলিং চেম্বার দেখতে পারবো। অল ওভার পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো যে এখানে আপনার আদার যে স্মার্টফোন গুলো রয়েছে আসলে এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনাকে কিন্তু পাবজি 90 FPS এর কোনো অপশন দিবে না, যেখানে আপনি সর্বোচ্চ 60 FPS এর কিন্তু অপশনটা পাবেন। তবে হ্যাঁ, অল ওভার পারফরমেন্স নিয়ে বললে আমি মোটামুটি ডিসেন্টই ছিলাম। তবে যদি Qualcomm Snapdragon 7 Gen 3 ইউজ করলে মেবি আমার মতে আর একটু বেটার হতো আর কি, যেটা বাজারে আমরা 8128, 856 এবং 12256 এই তিনটি র্যাম ব্যান্ডে অ্যাভেলেবেল দেখতে পারবো। তবে এখানে র্যাম টাইপ হিসেবে তারা একটা ভালো দিল, স্টোরেজ টাইপ হিসেবে UFS 2.2 এর ক্যাটাগরিটা আমার একদমই পছন্দ হয় নাই। তাও এই প্রাইস পয়েন্টের মধ্যে এখানে কিন্তু আমরা মিনিমাম UFS 3.1 এর উপরে ক্যাটাগরি এখানে দেওয়া উচিত ছিল কিংবা আশা করে থাকি। তবে তারা যদি ভালোভাবে আপনার সফটওয়্যার অপটিমাইজেশন করে দিতে না পারে তাহলে
ইউপিএস 2.2টা আপনার একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াবে। তবে ক্যামেরার ক্ষেত্রে এসে কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এর ব্যাগে দেখতে পাচ্ছি আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর GN9 যুক্ত কিন্তু ওয়াইড সেন্সরটি। দেন সেকেন্ডারিতে আমরা আরেকটি সেন্সর দেখতে পাচ্ছি, সেটা আমরা স্যামসাং এর কিন্তু GN5 এর 50 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, তার সাথে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড। আসলে ক্যামেরা সেটআপটা মোটামুটি ঠিকঠাকই বলবো, কারণ আপনি এখানে টেলিফোটো প্লাস একটি আলট্রা ওয়াইডও পাচ্ছেন। তার সাথে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা তো দেওয়া হয়েছে। অল ওভার ক্যামেরা সেটআপ নিয়ে যদি আমি কথা বলি, ছবির ডিটেলস বলুন, কালার বলুন কিংবা শার্পনেস বলুন, সেটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে শ্যাডো এরিয়াটুকুতে কন্ট্রাস্ট একটু বেশি দেখতে পাচ্ছি। তবে ছবিটা যদি প্রপার লাইট কন্ডিশনে তোলা হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা রেজাল্ট দিচ্ছিল আমাদেরকে। তার সাথে ছবির ডাইনামিক রেঞ্জও কিন্তু যথেষ্ট ভালো ছিল, আর লো লাইট নিয়েও কিন্তু মোটামুটি ভালো ভালো ছবিগুলো তুলতে পারবেন। কিছু এক্সাম্পল স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অল ওভার ছবিগুলো কিন্তু কিছুটা পপ টাইপের করে তোলে। দেন স্মার্টফোনটির আদার স্পেসিফিকেশন, যেমন এখানে আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, তবে এটার পজিশন একটু নিচে দেওয়া হয়েছে। তবে ইউজ করতে করতে ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবেন। তার সাথে আপনি স্টেরিও স্পিকারও পাচ্ছেন। অল ওভার এই স্মার্টফোনটির 8128 আমাদের দেশের বাজারে আনঅফিশিয়াল ভাবে কিন্তু 35,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, এবং 8256 এটি পাওয়া যাচ্ছে আপনার 38,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। তবে প্রাইস পয়েন্টের মধ্যে অল ওভার স্মার্টফোনটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।